আর এবার নজর রাখবো শুয়োরের হানায় মৃত্যুতেও তরজা। মাথা ভাঙায় বুনো শুয়োরের হানায় মৃত্যু, নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে রাজেশ, রয়েছে আমার সঙ্গে। রাজেশ, ঠিক কি ঘটেছে, এই তরজার কারণ কি? দেখো, মাথাভাঙা 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর বাবার মৃত্যু হয় বন্য শূকরের হামলায়। এই ঘটনার পর কিন্তু মাথাভাঙা 2 ব্লকের গোকসাডাঙ্গা এলাকায় সেই নিহত পরিবারের সমবেদনা জানাতে যেমনটা তৃণমূল নেতৃত্বরা উপস্থিত হন, তেমনি মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মনা উপস্থিত হন। যেটা তৃণমূলের দাবি যে বিজেপি বিধায়ককে দেখে তারা ডেকে পাশে বসিয়েছে, পাশাপাশি বিজেপি দল এবং বিজেপি বিধায়ক কিভাবে এই পরিবারকে সাহায্য করবেন সেই বিষয়ে তারা জানতে চেয়েছেন। এবং তখনই কিন্তু মেজাজ হারান বিজেপি বিধায়ক এবং নিহত সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা না বলে চলে যান। তবে বিজেপি বিধায়কের দাবি যে তৃণমূল কংগ্রেস সব জায়গায় রাজনীতি খোঁজে, তিনি পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন এবং তিনি যতটা পারবেন ততটা পরিবারকে সাহায্য করবেন। তবে এই মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল বিজেপির তরজা ঘিরে কিন্তু জল্পনার তুঙ্গে। আমরা সরকারিভাবে সহানুভূতির জন্য আসছি, এখানে এসে কিসের রাজনীতি কি করতে কি দিতে পারবো? আরে আমরা যা সহানুভূতি যেটা করার আমরা আসছি, যা পারবো দিব। আপনার সরকারে আছেন, এই লোকটাকে দেখতে হবে আপনাদের। আপনার পঞ্চায়েতের বাবা এখানে করলে হবে না। আর একটা গতকালকে একটা মানুষ মেরেছে, তাদের জন্য কি করবেন? এখানে কি বলবো? সবসময় রাজনীতি করে তো মানুষের ভালো হবে না। নিয়ে আসার জন্য মাঠ থেকে নদীর পাড়ে যে গরু বাঁধা ছিল, সেই গরু নিয়ে আসার জন্য যখন যায়, সেখানে আবার পুনরায় শূকরের হানায় তার মৃত্যু হয়। বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে মানুষ যখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, ঠিক তখনই বন্যার জলে ভেসে আসা বন্য শূকর, বন্য প্রাণীর আক্রমণে মানুষদের প্রাণ যাচ্ছে। কাশীকান্ত বাবুর বাড়িতে আমরা গিয়েছিলাম। সুশীল বাবু মাথাভাঙা বিধানসভার বিধায়ক গেলেন। আমরা, আমাদের দল, আমাদের সরকার অসহায় পরিবারের পাশে দাঁড়াবো। আপনি একজন বিধায়ক আছেন, বিধায়ক হিসাবে কোনো সাহায্য করা যায় কিনা? দলের তরফে কিছু সাহায্য করা যায় না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যায় কিনা, এই প্রস্তাবটা মাত্র রেখেছি। এবং তাকে আমি বারবার বলছি, তুমি বসো, আলোচনা করি। না বসে, এবং সবচেয়ে বড় অসৌজন্যমূলক, তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা না বলে, সাক্ষাৎ না করে মেজাজ হারিয়ে চলে গেলেন। একজন বিধায়কের এই আচরণ অসৌজন্যতার পরিচয়। চা বাগানে কঙ্কালসার দেহ, বাগডোগরার গঙ্গারাম চা বাগানে দেহ পাতা ফেলার সময় শ্রমিকরা দেহ দেখতে পান। বাগডোগরা থানার পুলিশ এসে উদ্ধার করে দেহ। কার এই দেহ, কিভাবে এই দেহ এখানে এলো, এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি উঠে আসছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারেই এই গঙ্গারাম চা বাগানের যে 1 নম্বর সেকশন, সেখানেই কিন্তু সকালের দিকে পাতা তুলছিলেন চা শ্রমিকরা। আর পাতা তোলার সময় আশ্চর্যজনকভাবে দেখা যায় একেবারে কঙ্কালসার দেহ চা বাগানের মধ্যে রয়েছে, এবং তাতেই কিন্তু আতঙ্ক চোখে পড়ে চা শ্রমিকদের। পরে কিন্তু চা বাগানের ম্যানেজার এবং বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এই কঙ্কালসার দেহ উদ্ধার করা হয়েছে। যেটা মৃতদেহ বহনকারী যিনি ব্যক্তি, তিনি যেটা জানাচ্ছেন যে মৃতদেহের কঙ্কাল দেখে বোঝা যাচ্ছে প্রায় 15 দিন আগে এই মৃতদেহ ছিল। তবে এই মৃতদেহ খুন করে ফেলা হয়েছে না অন্য কোথাও মেরে এই মৃতদেহ এখানে আনা হয়েছে, না এই মৃত্যুর কারণ অন্য কিছু, তাও কিন্তু এখন তদন্ত সাপেক্ষ বিষয়। তবে আজ এই মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, এবং তারপরেই ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে যে এই মৃতদেহের সঙ্গে কি হয়েছিল, কোনো খুনের কারণ না অন্য কোনো কারণে মৃত্যু, তা কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে ইতিমধ্যে গোটা ঘটনায় বাগডোগরা থানার পুলিশ বিভিন্ন এলাকায় সন্ধান চালানোর চেষ্টা করছে যে কোনো নিখোঁজ ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা, কোনো নিখোঁজের দেহ এই কঙ্কালসার দেহ কিনা, তাও কিন্তু তদন্ত চালাচ্ছে বাগডোগরা থানার পুলিশ। তবে যেভাবে এই চা বাগানের মধ্যে কঙ্কালসার দেহ ছিল, তাতে কিন্তু অবশ্যই চমকে ওঠেন চা বাগান শ্রমিকরা, এবং বাগানের ম্যানেজার তিনিও কিন্তু কার্যত আতঙ্কিত। কারণ এভাবে চা বাগানের ভেতরে কিভাবে এই মৃতদেহ আসলো, কিভাবে এই কঙ্কালসার দেহ আসলো, বা 15 দিন ধরে এভাবে কঙ্কালসার দেহ এখানে পড়েছিল, কার মৃতদেহ ছিল, কেনই বা তারা খবর পেল না, তা কিন্তু অবশ্যই তাদের মধ্যেও প্রশ্ন জাগছে। তবে গোটা ঘটনায় বাগডোগরা থানার পুলিশ বিভিন্ন এলাকায় কিন্তু সন্ধান চালাচ্ছে যে কোনো ব্যক্তি, অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা কোনো মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কিনা, এবং তারপরে ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই পুরো বিষয়টি কিন্তু পরিষ্কার আসবে। সোনিয়া, দেখলাম যে এখানে একটা দেহ পড়েছিল, পুরো হাড্ডি বার হয়ে গেছে। এখন ছেলে মেয়ে এটা যেহেতু বলা যাচ্ছে না। কতদিন মনে হচ্ছে? এটা 15 ডেজ মিনিমাম।
ফিরলাম ব্রেকের পর। এবার নজর রাখবো বারুইপুরের দিকে। নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে নাবালিকার প্রেমিক সহ দুজনকে। বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। ঠিক কি অভিযোগ উঠে এসেছিল জানবো। মহা অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কি ঘটেছিল অষ্টমীর রাতে, কি অভিযোগ করছে পরিবার, কি অবস্থা নাবালিকা ছাত্রীর? দেখো, এখনো চিকিৎসাধীন রয়েছেন ওই নাবালিকা ছাত্রী। অষ্টমীর দিন কলকাতায় ঠাকুর দেখতে যাবার নাম করে সে বেরোয় এবং তার প্রেমিকের সঙ্গে বাইকে বসে এবং বাইকে আরও একটি বাইকে যে প্রেমিকের আরও দুজন বন্ধু তারা একসঙ্গে ঠাকুর দেখতে বেরোয় এবং বারুইপুরের বেশ কয়েকটি ঠাকুর দেখে তারা কলকাতায় ঠাকুর দেখতে যাবে এমনটি জানায়। এর মধ্যেই তাকে পানীয়র সঙ্গে মাদক খাইয়ে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরভাগের একটি এলাকায় এবং সেখানে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি পুরো জানতে পারে এবং ছাত্রী পুরো বিষয়ে পরিবারের কাছে বলেন। এরপরেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর প্রেমিক সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক রয়েছে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে যেটা খবর, অষ্টমীর রাতে তাকে মাদকের সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়, তারপর সে অচৈতন্য হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তার আত্মীয়র বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে প্রেমিক পালিয়ে যায়। এরপরে ঘটনা প্রকাশ্যে আসার পরেই অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই নাবালক যে প্রেমিক তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজন যার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। অর্পণ, সেক্ষেত্রে আরো একবার একটু জানতে চাইবো যে এই গণধর্ষণের অভিযোগ আর তারপর থানায় অভিযোগ দায়ের, নাবালিকার পরিবার ঠিক কি বলছে? দেখো, পরিবারের কাছে ওই নাবালিকা ছাত্রী তিনি জানান যে অষ্টমীর দিন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাবে এবং সেই মতো সে বেরোয় এবং কামালগাজীর কাছ থেকে সে প্রেমিকের বাইকে ওঠে। তারপর কামালগাজীর বেশ কিছু ঠাকুর দেখার পর বারুইপুরে আসে এবং বারুইপুরের বেশ কয়েকটি ঠাকুর দেখার পর তাকে নির্জন জায়গা, যেহেতু উত্তরভাগ থেকে বাঁদিকে প্রবেশ করলেই সেই রাস্তার নির্জন জায়গা, সেখানে একটি গলির মধ্যে নিয়ে যায় এবং তার আগে তাকে পানীয়র সঙ্গে কিছু একটা খাইয়েছে বলে সে জানায় এবং তারপরে তার সঙ্গে তার প্রেমিক এবং প্রেমিকের সঙ্গে থাকা আরও দুই বন্ধু তাকে গণধর্ষণ করে এবং তাকে অসুস্থ অবস্থায় বারুইপুরে একটি তার আত্মীয়র বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে চলে যায় এবং পরবর্তীকালে পরিবারের লোকজন জানতে পারে সম্পূর্ণ বিষয়টি এবং তাকে মেডিকেল করানো হয়। অসুস্থ হয়ে পড়ে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা করানো হয়। পরবর্তী সময়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পরই পুলিশ প্রেমিক সহ একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক একজন রয়েছে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেশ, কজন ছিলিস তোরা? ভিডিও করেছিলিস? চলুন, হ্যাঁ তোরা কিছু করিসনি? কজন ছিলিস তোরা? হ্যাঁ, আরে আদি বলতে না বেশি কারবার। এ তো এক ঘটনা দেখলেন। অন্যদিকে মালদায় 3 বছরের শিশুকে অপহরণের অভিযোগ। এই যে বাইকের ছবি আপনাদের দেখাচ্ছি, এই বাইকে করেই অপহরণের চেষ্টা। কিন্তু কেন, কি কারণে এই অপহরণের চেষ্টা, ঠিক কি অভিযোগ উঠে আসছে? লিপেশ রয়েছে আমার সঙ্গে। লিপেশ, ঠিক কি ঘটেছিল? কেন এই শিশুকে অপহরণের চেষ্টা করা হলো? তারপর কি হলো? কিভাবে ধরা গেল? দেখো সোনিয়া, এখনো জানা যায়নি কি কারণে এই অপহরণ। তবে যেটা জানা গেছে যে আজ দুপুর ঠিক 12:30 নাগাদ এই বাচ্চাটি, এই 3 বছরের বাচ্চা, সে দাদুর বাড়িতে এসেছিল এবং দাদুর বাড়িতে আসার পরে তার ভাই বোনদের সঙ্গে আইসক্রিম কিনতে বেরোয়। তখনই দুজন যুবক এসে বা দুষ্কৃতী এসে এই বাইকে তাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়, অপহরণ করে। এবং অপহরণ করার সময় এলাকার যে গ্রামবাসীরা প্রথমে ধাওয়া করে, গ্রামবাসীরা ধাওয়া করার পর যখন তাদের নাগাল না পায়, গ্রামবাসীরা সাথে সাথে হরিশ্চন্দ্রপুর থানায় তারা ফোনে জানায় এবং সেই সময় হরিশ্চন্দ্রপুর থানায় আমাদেরকে পুলিশ এসপি জানিয়েছেন সেই সময় একটা ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির জন্য পুলিশ রাস্তায় ছিল এবং সঙ্গে সঙ্গে বিহারের চেকপোস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে রাস্তার মাঝে পুলিশ চেকপোস্ট থেকে পুলিশের তৎপরতা শুরু হয় এবং
ভালুকার যখন দিকে যাচ্ছিল সেই সময় পুলিশ তাদেরকে এই বাইক আরোহীকে দেখতে পায় এবং তাড়া করে। সেই সময় এই বাচ্চাকে নিয়েই বাইকটি পড়ে যায়, সঙ্গে সঙ্গে একটি দুষ্কৃতী পালিয়ে যায়, কিন্তু ছোটন নাগ বলে এক দুষ্কৃতী সে ধরা পড়ে। এবং অপরজনের কি কোনো রকম কোনো হদিশ পাওয়া গেল? দেখো, পুলিশ যেটা জানিয়েছে, পুলিশ সুপার জানিয়েছেন শীতেশ নামে একজনের নাম পাওয়া যাচ্ছে এবং শীতেশের বাড়িতে পুলিশ তল্লাশি করেছে, শীতেশকে পাওয়া যায়নি। পাশাপাশি বলছে যে এই যে অপহরণের সঙ্গে আরো অনেক জড়িত থাকতে পারে, তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ছোটন নাগকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ছোটন নাগকে আগামীকাল চাচল সাব ডিভিশন কোর্টে তোলা হবে এবং সেখান থেকে তারা পুলিশ রিমান্ডেও ছোটন নাগকে নেওয়া হবে। এবং জানা যাচ্ছে যে ছোটন নাগ এর আগেও অনেক দুষ্কৃতী কর্মের সঙ্গে জড়িত ছিল এবং 6টি তার বিরুদ্ধে মামলা চলছে হরিশ্চন্দ্রপুর থানা বা কোর্টে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে আমি রান্না করেছিলাম আর ছেলেটা বরফ কিনতে আসছিল, গুলিটাতে কিনে চলে এসেছে। বাচ্চা মেয়ে ছিল? বাচ্চা তিনটা ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তিনজনে নিয়ে চলে আসলো। ওখানে আমরা কিডন্যাপের কলারটা ধরেছি, কলারটা ছিনিয়ে নিয়ে চলে এসেছি আমরা। আপনার মেয়েকে? হ্যাঁ। কত বছরের? 3.5 বছর। আমার কাকু ছিল সিভিল, তাকে ফোন করলাম, ফোন করার জন্য করে নিয়ে তারপরে ফোন যোগাযোগ করলাম। আচ্ছা, আর তারপর ছোঁয়াটা উঠাই নিয়ে চলে গেছে আমরা। আর আমি পাশা থেকে কলারটা ধরেছি। মাছ মারতে রাস্তায় ছিলাম আমরা দাঁড়িয়ে, দাঁড়ার পর দেখছি বাচ্চাটাকে তুললো। কতজন ছিল তারা? কতজন ছিল? 2জন ছিল। গাড়ি নিয়েছিল, বাইক ছিল, আর হেলমেট করা ছিল, বুটসুট ছিল। ঠিক আছে, এবার আমাদের সামনে, চোখের সামনে তুললো, বাচ্চাটা নাতির পিতির করে আবার পড়ে গেল, পড়ার পর আবার তুললো, তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরাও পিছন দিকে করলাম, পড়ার পরে তারপরে আমরা পারলাম না, কোথায় গেল গ্রামকে বললাম যে এদিকে গেল। আর এবার নজর রাখবো স্ত্রীর সঙ্গে প্রেম জেনে যাওয়ায় খুন। বাঁকুড়ায় টোটো চালক খুনে তথ্য পেল পুলিশ। সোমবার বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান সুশীল হেমব্রম। ঠিক কি ঘটেছিল, কি তথ্য এখনো পর্যন্ত পুলিশের হাতে রয়েছে? প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, স্ত্রীর সঙ্গে প্রেম জেনে যাওয়াতেই খুন, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? একেবারে পুলিশি তদন্তে এমনটাই উঠে আসছে যে অবৈধ পরকীয়ার সম্পর্ক, যেটা সুনীল হেমব্রমের সঙ্গে বিশ্বজিৎ মুর্মুর স্ত্রীর যে সম্পর্ক, সেই কারণেই সুনীল হেমব্রমকে খুন হতে হয়েছে। গত পরশু দিন রাত্রেবেলায় যখন তিনি ফিরছিলেন তখন টোটো নিয়ে, তারপরে কিন্তু নিখোঁজ হয়ে যান। গতকাল বিকেল নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরবর্তীকালে পুলিশ তদন্তের নামে এবং মৃতদেহ ময়নাতদন্ত করা হয়, তার পাশাপাশি টোটোটিও উদ্ধার হয়েছিল মৃতদেহের পাশ থেকেই। পরবর্তীকালে একটু জানতে চাইবো, এই যে ত্রিকোণ সম্পর্ক, কার সঙ্গে কার এই সম্পর্ক? একেবারে ত্রিকোণ সম্পর্ক, কেননা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল কয়েকদিন আগে থেকেই সুনীল হেমব্রমের সঙ্গে বিশ্বজিৎ মুর্মু স্ত্রীর, এবং সেই কথা জানতে পারে বিশ্বজিৎ মুর্মু এবং তার পথেই কিন্তু অক্ষয়কে ছিল যে কখন তাকে ধরিয়ে দেওয়া যায়। এবং গত পরশু দিন রাত্রে কিন্তু সেই অবসর মিলে এবং বিশ্বজিৎ মুর্মু ধারালো অস্ত্র দিয়ে সুনীল হেমব্রমকে আঘাত করে এবং পরবর্তীকালে তার মৃতদেহ পাওয়া যায় সেচখালের ধারে। পরবর্তীকালে পুলিশ জানতে পারে যে বিশ্বজিৎ মুর্মু খুন করার পরেই কিন্তু লোপাট হয়েছে এবং পরবর্তীকালে পুলিশি তদন্তে জানতে পারা যায় যে সেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে একটি আত্মীয়ের বাড়িতে রয়েছে। পরবর্তীকালে পুলিশ যায় এবং তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে কোর্টের কাছে যাওয়া হয়। আদালতে তুললে তাকে 7 দিনের পুলিশ হেফাজত দিয়েছে এবং যে মৃত্যু হয়েছে যে অস্ত্রের দ্বারা, সেই অস্ত্রের এখনো খোঁজ পায়নি পুলিশ। মূলত তাকে তদন্ত করে, তাকে জিজ্ঞাসাবাদ করে সেই অস্ত্রের খোঁজ পেতে চাইছে পুলিশ। এই ঘটনায় মোটামুটি এই এলাকায় কিন্তু এই যে ত্রিকোণ প্রেমের কাহিনী যেটা মূলত উঠে আসছে, সেইখানেই কিন্তু খুনের তত্ত্ব, এই তত্ত্বতেই কিন্তু সন্দেহজনক এবং সন্দেহজনক হয়েছে এবং সেইখানেই পুলিশের অনুমান যে এই ত্রিকোণ প্রেমের কাহিনী এবং সেই কারণেই খুন হতে হয়েছে সুনীল মুর্মুকে। সোনিয়া, গতকাল ধান খেতে বিবস্ত্র অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় প্রেমিকা সহ 2 সঙ্গীকে। কিন্তু কিভাবে জড়িত এরা, ঠিক কি ঘটেছিল, জিয়াউলের কাছ থেকে জানবো। জিয়াউল, গতকালই আমরা দেখিয়েছিলাম দেগঙ্গার এই ঘটনা, যেখানে যুবকের বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছিল এবং এখানে গ্রেপ্তার প্রেমিকা, কিভাবে এই প্রেমিকা যুক্ত, এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে?
দেখো, চাঞ্চল্যকর অভিযোগ, অর্থাৎ এই দেগঙ্গা সোহাই শেতপুর এলাকায় শেতপুর গ্রামে যে যুবককে ধানক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছিল, সেই ঘটনায় তদন্তে নেমে এখনো পর্যন্ত পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এক মহিলা আসমা তারা বিবি, তার সঙ্গেই সম্পর্ক ছিল এবং তার সঙ্গে একটা আর্থিক সম্পর্ক। প্রায় কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিল এই শরীফুলের কাছ থেকে এই আসমা তারা, কিন্তু সেটা বছরের পর সেই টাকা শোধ না দিতে পেরে তখনই এই খুনের পরিকল্পনা করে এবং তাকে এই আসমা তারা ঠিক বাড়ির পিছনেই এই শরীফুল যুবককে সেখানে ডাকা হয় এবং তার আগে থেকেই 2 সঙ্গীকে সেখানে বসিয়ে রাখা হয়েছিল এবং যখনই সেখানে গভীর রাতে সেখানে যায় এই টাকা দেবেন বলে সেই টাকা নিতে যায়, তখনই দেখা যায় তাকে সেখানে পিটিয়ে খুন করা হয়, শ্বাসরোধ করে খুন করা হয় এবং খুন করার পরে এই 3 জন অর্থাৎ আসমা তারা এবং শফিক এবং মনা ঘোষ, এই 3 জনই কিন্তু এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত। সেখান থেকে নিয়ে গিয়ে একটি পুকুরে ফেলা হয়, তারপর সেই পুকুর থেকে আবার দেহ তুলে প্রমাণ লোপাটের জন্য ধান ক্ষেতের মাঝখানে সেখানে ফেলে দেওয়া হয়। ফলে ইতিমধ্যেই কিন্তু খুনের ঘটনা স্বীকার করেছে, শুধুমাত্র আর্থিক এর জন্য, টাকার এই যে চাপ দেওয়া হচ্ছিল, টাকা ফেরত পাওয়ার জন্য যে চাপ দেওয়া হচ্ছিল, তার জন্য টাকা দিতে পারবে না, তার জন্যই তাকে এই ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে খুন করেছে ঠান্ডা মাথায়, এমনটাই কিন্তু পুলিশ। চোলাই মদের বিরুদ্ধে পথে নেমেছেন মহিলারা। নেশা করে মহিলাদের মারধর করা হয়েছে এমনটা অভিযোগ, আর তার প্রতিবাদে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় আগে সেই ছবি দেখায়। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, ছবিটা দর্শকদের দেখাচ্ছিলাম, একে তো নেশা করবে, তারপর আবার মহিলাদের মারধর করবে, এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রতিবাদ উঠে আসবে। কি ব্যবস্থা নেওয়া হলো? একদম, দেখো সোনিয়া, এই মহিলাদের যে আন্দোলন, তার সাথে কিন্তু প্রশাসন চন্দ্রকোনা ব্লকে দরবস্তি এলাকার বালা এলাকায় এই মহিলার দাবি যে দিন এই নেশা করে, এবং শুধু তাই নয়, যুব সমাজ তারাও কিন্তু নেশাগ্রস্ত হচ্ছেন, যার ফলে কিন্তু দেওয়ালে পিঠ থেকে তারা কিন্তু হাতে লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়েছেন। লক্ষ্য রাখছে যে এলাকায় তারা কিন্তু আর এই চোলাই অর্থাৎ না, এরপরে কিন্তু তারা কিন্তু এবার লাগাবি এলাকায় যাবেন। সে কারণেই চোলাই মদের বিরুদ্ধে পথে নেমেছিলেন মহিলারা। এরকম ছেনাটি 12 বছর বয়স, 10 বছর বয়স নেশা করছে, চাঁদ লিচ্ছে, তারাই চাঁদ করছে, চাঁদ লিয়ে মাঠকে ধান মিলকে চলে যাচ্ছে। মানে বাচ্চা ছেলেরা নেশা আসছে। বাচ্চা আমার ছেলে বয়স 25 বছর, সে মদ খেয়ে 9 দিন ভর্তি ছিল হাসপাতালে, যাই শব্দ। এই ছানাগুলোকে শুদ্ধ মদ দিচ্ছে ওরা। কি চাইছেন আপনারা মূলত? আমরা চাইছি যে আমরা দেশ শান্তিতে থাকতে চাই, মদ আমরা তুলে দিতে চাই। আমিও চাই যে মদ ব্যবসাটা উঠুক, নানা এরকম ঘুরে ওরকম অনর্থ হবে, শান্তি ঝগড়া লেগেই থাকবে। ছেলে মেয়েরা খেতে পায়নি, ছেলে মেয়েরা খেতে পায়নি, তারা 50 লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এটা ঘাটাল এক্সাইজ রেঞ্জ এবং চন্দ্রকোনা সার্কেলের অন্তর্গত দলবস্তিবালা গ্রামে অভিযানটা হয়। আমরা এসএইচজি গ্রুপের মহিলাদের সঙ্গে দলবদ্ধভাবে অভিযান চালাই। বিদ্যাধরীর বাঁধ ভাঙল, মিনাখায় ভাঙল বিদ্যাধরীর বাঁধ। প্রায় 20 ফিট এলাকায় বাঁধে ভাঙন, আর তাতে এই ছবিটা এতটাই ভয়ঙ্কর। নদীর জল ঢুকছে গ্রামে, ভেরিতে, আর স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজন আতঙ্কিত, চিন্তার মধ্যে রয়েছে। প্রশাসন কি বলছে আগে ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, প্রশাসন কি বলছে? এলাকাবাসী তো আতঙ্কিত, তা বলার অপেক্ষা রাখে না।
দেখো এই যে মিনাখার বিদাদরী নদীর মোহনপুর এলাকায় যে নদীর প্রায় 20 ফুট নদীর বাঁধে যে ভাঙন ভেঙে গেছে সকালবেলায়, এবং সেখান থেকে হু করে গ্রামে এবং মাছের ভেড়িতে জল ঢুকছিল, নোনা জল ঢুকছিল, এবং সেই বাঁধ যে ভেঙে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এবং অফিস এবং যে ইরিগেশন দপ্তরকে কিন্তু খবর দেওয়া হয়। কিন্তু তারপরেও কিন্তু যেহেতু প্রশাসনের দপ্তরের থেকে আসতে দেরি হচ্ছিল, এলাকার মানুষ এবং স্থানীয় যেসব তৃণমূলের কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু একসঙ্গে উদ্যোগী হয়ে সেই যে নদীর বাঁধ, সেই বাঁধ মেরামতের কাজে কিন্তু তারা হাত দেয়। তারা কিন্তু প্রশাসনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকেনি, এবং তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় এলাকার মানুষ, গ্রামবাসীরা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু সেই নদীর বাঁধ মেরামত কিন্তু করতে সক্ষম হয়েছে। যদিও গ্রামে এবং নদীর ভেড়িতে প্রচুর নোনা জল ঢুকে গেছে, যার কারণে বেশ কিছু নোনা মাছের ভেড়ির ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছে। যদিও এই যে নদীর বাঁধ মেরামত করতে সক্ষম হয়েছে, এইটা যদি আরো দেরি হতো তাহলে কিন্তু এই নদীর বাঁধ কিন্তু আরো আস্তে আস্তে বড় হতো, আরো বড় ভাঙন দেখা দিত, আর প্রচুর জল কিন্তু আরো বেশি ঢুকতো এবং বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হতো এবং কয়েকশো একর জমি কিন্তু মাছের ভেড়ির ক্ষতি হতো। যে কারণে এই যে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে যে এই যে নদীর বাঁধ মেরামত করতে সক্ষম হয়েছে, তার জন্য কিন্তু এলাকার মানুষ একদিক দিয়ে যেমন রক্ষা পেল, অন্যদিক দিয়ে প্রশাসনের তরফ থেকে কিন্তু ঘটনাস্থলে এসেছিল, তারা পর্যবেক্ষণ করেছে এবং আরো ভালোভাবে সেই নদীর বাঁধ যাতে আবার পরবর্তী সময় দেওয়া যায় তার প্রতিশ্রুতি দিয়ে গেছে গ্রামের মানুষকে। বেশ বেশ অনুপম। নদী বাঁধে ধসে আতঙ্ক। গোসাবায় রায়মঙ্গল নদীর বাঁধে ধস, আর গোসাবার পুই জালি এলাকায় নদী বাঁধে ধসে প্রায় 100 ফুট, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আর বাঁধ দেওয়ার কোনো লাইন আর এই যখন আপনার খালি চলে যাবে, এই সময় চলে যাবে। এই মাঠটা মোটামুটি কত বিঘা এরিয়া আছে এটা? এই মাঠটা বলে না না, এই সব জায়গায় যাবে সেটা। ভয়ঙ্কর অবস্থা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এলাকাবাসী কি বলছে, প্রশাসনী বা কি বলছে এরকম ভয়ঙ্কর অবস্থায়? দেখো, আজকে সকালবেলায় কিন্তু এই যে হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত সুন্দরবনের রায়মঙ্গল নদীর এই যে হচ্ছে নদীবাদ প্রায় 100 ফুট ধস নামে, এই ঘটনায় কিন্তু তড়িঘড়ি খবর পায় কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে কিন্তু তড়িঘড়ি সেখানে কিন্তু বাঁধ মেরামতির কাজ শুরু হয়। তবে এই ঘটনা বেলা বাড়তেই কিন্তু যখন জোয়ার হয়, সেই জোয়ারের পরেই কিন্তু সেই নদীবাদ কিন্তু আবার ভেঙে যায় এবং এই 100 ফুট নদীবাদ ভেঙে যাওয়ার ফলেই কিন্তু গ্রামের মধ্যে জল ঢুকে যায়। প্রায় 100 বিঘের উপরেই হচ্ছে জমি, কিন্তু সেই বিঘা জমিতে ধানের চাষ হয়েছে এবং সেখানকার যে মাছ চাষ করা হয়েছে সেসব জমির ফসলও কিন্তু নষ্ট হয়েছে বলে এমনই কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন। এবং পুকুরের মাছ, এই যে হচ্ছে নদীর যে জল, সেই জল এলাকায় ঢুকে যাওয়ার পরে যেমন একদিকে মানুষজন তাদের ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে, সেখানে তারা সমস্যার মধ্যে পড়েছে। তবে স্থানীয় মানুষজন প্রশাসনের যে কাজকর্ম বা প্রশাসন যেভাবে নজর দিয়ে রেখেছে সেটা কিন্তু তারা কিন্তু তারিফ করেছে, কারণ যেভাবে তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল তিনি তার হচ্ছে কর্মীদের নিয়ে সেই এলাকায় যান এবং সেচ দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে সেখানে কিন্তু নদীবাদ মেরামতিতে কাজ লাগায়। এরপরে কিন্তু এলাকার মানুষজনরা দাবি করছে যে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় আমফান, ইয়াস, বুলবুলের মতো প্রাকৃতিক যে ঝড় বয়ে গিয়েছিল এর আগে, তখনও কিন্তু নদীবাঁধ ভেঙে গিয়েছিল। আবারও এই যে প্রাকৃতিক দুর্যোগ, তার এই অমাবস্যা, এই যে পূর্ণিমার যে কোটাল, অন্যদিকে ভারী বৃষ্টি, লাগাতার ভারী বৃষ্টির ফলেই কিন্তু নদীবাঁধ দুর্বল হয়ে গেছে। সেই কারণে কিন্তু এই নদীবাঁধ কিন্তু ধস নেমেছে। এর ফলে কিন্তু মানুষজন যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তারা চাইছে এখানে এই যে নদীবাঁধ রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত যে এলাকাগুলো, সেখানে কিন্তু কংক্রিটের বাঁধ করা হয়। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। তবে ইতিমধ্যে কিন্তু সেচ দপ্তর, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত তারা কিন্তু ইতিমধ্যে সেই এলাকা কিন্তু নজরে রেখেছেন এবং সেখানে কিন্তু এই রাতের বেলাও কিন্তু তড়িঘড়ি কাজ চালু করেছে, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে হচ্ছে কাজ শুরু করেছে একদিকে যেমন সেচ দপ্তর, অন্যদিকে গ্রামের মানুষজন। তবে আবারও যদি জোয়ার আসে, যদি সেই জোয়ারের জল আবারও ঢুকে যায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে এলাকার মানুষজনরা। শুনি। বেশ অনুপ। নদী বাঁধ ভাঙলে স্যার আমাদের প্রচুর আতঙ্কে থাকতে হয়, কখন বন্যা জল ভেসে আমরা স্যার একদম প্লাবিত হয়ে যাব তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে কি সেচ দপ্তরের মাধ্যমে আমরা সেই নদী বাঁধের ফাটলটা কোনো রকমে গাড়ি দিয়ে মাটি তুলে মোটামুটি মেরামত করে নিয়েছি। আমরা প্রচুর আতঙ্কের মধ্যে আছি, তো একদম রাতের ঘুম চলে যায়। আচ্ছা, কতটা বাঁধ ভেঙেছে বলে? নদী প্রায় 100 ফুটের মতো ফাটল দেখা দিয়েছি।
এবার নজর রাখবো এক চাঞ্চল্যকর ঘটনায়। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে লুটের ঘটনা, আর অভিনব কায়দায় লুট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে রোগীর আত্মীয় সেজে ভাব জমানো, আর ভাবুন তারপর চা খাইয়ে বেহুশ করে রোগীর 4 আত্মীয়ের কাছে সর্বস্ব লুট করে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এরকমই অভিযোগ উঠে আসছে। কিন্তু ঠিক কি ঘটেছে, পুলিশি তদন্ত চলছে এবং সেই তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে। এই যে ঘটনার কথা আপনাদের বলছি, এই ঘটনা আরামবাগ মেডিকেল কলেজের হাসপাতাল চত্বরেই এই অভিনব লুটের ঘটনা ঘটে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে রোগীর আত্মীয় সেজে ভাব জমানো, আর তারপর কিভাবে অভিনব কায়দায় লুট। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, এই যে ভাব জমানো আর তারপর সর্বস্ব লুট করে নেওয়া, কিভাবে এই ঘটনা ঘটলো, পুলিশি তদন্তে কি উঠে আসছে, যারাই কাজ করলো তাদের পাকড়াও করা গেছে? দেখো সোনিয়া, এখনো পর্যন্ত কিন্তু কাউকেই পাকড়াও করা যায়নি। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রেবেলা কিন্তু রোগীর আত্মীয়রা তারা রাত কাটান ওপিডি বিল্ডিং এর নিচে, মানে মেডিকেল চত্বরেই। সেই সময় এক যুবক এসে কয়েকজন রোগীর আত্মীয়র সঙ্গে প্রথমে ভাব জমান এবং রাত 9টা নাগাদ প্রথমে চায়ের অফার করেন, সেই চা খান এবং পরবর্তীকালে সেই চায়ে অবশ্য কিছু মেশানো হয়নি। পরবর্তীকালে আবার সেই একই যুবক রাত 12টার সময় ওই আত্মীয়দের আবার চা খাওয়ার কথা বলেন। সেই সময় সকলে চা পান করেননি, 4 জন রোগীর আত্মীয় কিন্তু সেই চা খেয়েছিলেন। তারপরেই এক ঘুমে সকাল হয় এবং সকালে উঠে দুজনকে ডেকেও সাড়া মেলেনি, তারা অসুস্থ হয়ে পড়েন এবং 4 জন যখন তারা সুস্থ হন তখন দেখেন যে তাদের সর্বস্ব লুট হয়ে গেছে। কারো 4000 টাকা, কারো 5000 টাকা এবং তাদের সঙ্গে থাকা মোবাইল কিচ্ছু নেই। তা থেকেই সন্দেহ হয় যে চায়ে কিছু মিশিয়ে ওই যুবক এই লুট কার্য চালিয়েছেন। যদিও শুধু একমাত্র একা এই কারো কাণ্ড কিনা, এর সঙ্গে কোনো গ্যাং এর মধ্যে জড়িয়ে আছে। মেডিকেলে চোরের কীর্তি শুভদীপ, কিন্তু এখনো পর্যন্ত পাকড়াও করা যায়নি, তদন্ত চলছে। রাত 12টা 12:30টার সময় আমাদেরকে তুলছে, ওঠো 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 সব ওঠো, একটু চা খেলাম, আর চাও অন্যভাবে হয়ে যাবে, ঘুমে গেলে চা আরও ভালো বেড়ে যাবে। তো আমি তো রাত্রেবেলা চা খাবো না, আমি এমনি দুধ চা খাইনি, খাবো না বলে ওই রকম ইয়ে করে বলছে, আরে একটু নিন না করে এবার একটু দিন। চায়ের মধ্যে কিছু ছিল, সেটা কিনা আমি বলবো কী করে। প্রায় 4.5 টাকার মতো ছিল, একটা ভালো সেট ছিল, মোবাইল। প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরির ঘটনা, পুলিন বিহারী রায়ের বাড়িতে চুরি। গাইঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পুলিন বিহারী, কিন্তু কিভাবে এই চুরির ঘটনা ঘটলো, কি খোয়া গেছে? অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি খোয়া গেছে, কিভাবে ঘটলো এই চুরির ঘটনা? একদমই সোনিয়া, উত্তর 24 পরগনার গাইঘাটার প্রাক্তন বিধায়ক পুলিন বিহারী রায়ের বাসভবন রয়েছে ঠাকুরনগরে এবং সাম্প্রতিক তিনি অসুস্থ হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে এবং পরিবারের সবাই তাকে নিয়ে কলকাতাতেই রয়েছেন। এই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে গতকাল রাতে কয়েকটি তালা ভেঙে রীতিমতন বাড়িতে লণ্ডভণ্ড করে সেখান থেকে আলমারি ভেঙে নগদ টাকা প্রায় লক্ষাধিক টাকা এবং কিছু গয়না সেখান থেকে নিয়ে চম্পট দিয়েছে চোর, এবং যা আজ সকালবেলায় প্রতিবেশীরা প্রাথমিকভাবে দেখতে পায় এবং এই পুলিন বিহারী রায়ের ছেলে দেবাঞ্জয় রায়কে খবর দেয়। তিনি সেখান থেকে অর্থাৎ কলকাতা থেকে ফিরে বাড়িতে এসে দেখে পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড় এবং আলমারি ভাঙা হয়েছে, বিভিন্ন গেটের তালা ভাঙা হয়েছে, বাড়ি থেকে খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকা এবং কিছু সোনার গয়না। ইতিমধ্যে এই ঘটনা জানবার পরেই গাইঘাটা থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু প্রাক্তন বিধায়কের বাড়িতে এই চুরির ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট রকম চাঞ্চল্য ছড়িয়েছে। সোনিয়া, বাড়িতে এসে দেখলাম গ্রিল ভেঙেছে, প্রথমে গ্রিল ভেঙে ভিতরে ঢুকে বেডরুমের দরজা ভেঙেছে, আমার একটা রুম সেপারেট আছে ওখানে দরজা ভেঙেছে, বাবার অফিস ঘরের ক্যাবিনেট আর যে লকার ছিল ওটা ভেঙেছে, ক্যাশ আর একটু গয়নাগাটি ছিল, তো ওগুলো পেয়েই ওগুলো নিয়ে সব বেরিয়ে গেছে। আরিয়াদহে জয়ন্ত সিং এর দাপাদাপি তো ছিল, তার সাগরেদদেরও গুন্ডামি। সঞ্জীব মান্নাকে মারধরে এবার জালে অভিযুক্ত রাহুল মালিক, যার নাম উঠে এসেছিল। আরো ডিটেল আপডেট নেব সুবীরের কাছ থেকে। সুবীর, কিভাবে এই রাহুলকে পাকড়াও করা সম্ভব হলো এবং শুভব্রত নিয়োগী, যার নাম উঠে এসেছিল, তার খোঁজ পাওয়া গেল?
দেখো, আরিয়াদহে সঞ্জীব মান্নাকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু মূল অভিযুক্ত যে রয়েছে রাহুল মালিক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সে গতকাল রাত্রিবেলা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অর্থাৎ ডানলপের ওপরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কিন্তু বাস ধরে পালানোর চেষ্টা করছিল এবং সেই জায়গা থেকে খবর পেয়ে গোপন সূত্রে অভিযান চালায় দক্ষিণেশ্বর থানা পুলিশ এবং সেই জায়গা থেকে একদম হাতে নাতে কিন্তু গ্রেপ্তার করা হয় রাহুল মালিককে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, রাহুল মালিকের সঙ্গে যে শুভব্রত নিয়োগী, যে হচ্ছে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত, তাকেও কিন্তু পুলিশ খুঁজছে, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এবং এই যে রাহুল মালিককে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই যেই বন্দুকের বাট দিয়ে এই সঞ্জীব মান্নাকে মারধর করা হয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র এদের কাছে কোথা থেকে আসলো, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে দক্ষিণেশ্বর থানা পুলিশ। বেশ, পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু ছুটি না। পুজো শেষেও ছুটিটা চলছে। কেন এই কথা বলছি? মহিষাদলে বিডিও অফিসে গড় হাজিরা, আর অধিকাংশ দপ্তরেই কর্মী অফিসাররা আসেননি। দেখুন, আপনি 8 ঘন্টা আগে ডিউটি এসেছেন কেন? আপনার 10টা থেকে ডিউটি, আপনি 8 ঘন্টা আগে এলেন কেন? আপনার শেষের কথা বলেছেন না, আপনি কারণটা বলুন। আরে আমরা আপনি কারণটা বলুন। আমি তো এখানে 10টা থেকে দাঁড়িয়ে আছি ভিডিও স্যারের সঙ্গে দেখা করবো বলে, আপনার পুরো দপ্তরের সমস্ত টেবিল ফাঁকা ছিল। আপনি কেন 11টার পরে আসলেন? আপনার দপ্তরের কারণটা কি বলুন? আমরা যখন 11টা, ওই স্যারটা তো এখনই এলো, ওই স্যারটা ওই ওখানে বসে আছে। কারণটা কি আপনাদের? কারণটা কি? শেষের কথা বলছি বলবো স্যার, তাহলে স্যারের রুমের ছবি তুলছে আপনাকে কেন বলছেন? আপনি বলছেন আপনি 10টা থেকে, আপনি এসেছেন 11টার পরে। আমাদের ডিউটি কটা থেকে? অফিস খুললো ডিউটি কটা থেকে? 10:30 থেকে 5:15। আমরা সেখানে ডিউটি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, যা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টেবিল চেয়ারে মানে চেয়ার ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে যখন প্রতিবাদ করলেন পঞ্চায়েত সদস্য, তখন তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। বিডিও কি বলছে? ঘটনা জানাজানির পর এখনো ছুটি চলছে কেন? দেখো, ছুটি টানা ছিল এবং তারপর যখনই অফিস খোলে তখন তুমি জানো সাধারণ মানুষ কীরকম উদ্গ্রীব হয়ে থাকে। তারা কিন্তু পুজোটা তাদের কাছে পুজো, কিন্তু তারপর যে কাজ জমে থাকে তার জন্য কিন্তু তারা হন্য হয়ে এসছে। তুমি বলছো চেয়ার টেবিল ফাঁকা, কিন্তু মানুষের ভিড় দেখেছো? মহিষাদল বিডিও অফিসে মানুষের ভিড় আজকে কিন্তু লাগাম ছাড়া ছিল, স্বাভাবিক। কিন্তু বিডিও সাহেবের যেটা যুক্তি যে কি ঘটনা ঘটেছে তিনি বলছেন তদন্ত করে দেখবেন, সেটা একটা দিক। কিন্তু ওই যে কর্মী, যে কর্মচারী অফিসার লক্ষণ বর্মন, তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু আজ যে অভিযোগ উঠল, স্থানীয় এক পঞ্চায়েত সদস্য তিনি সাধারণ মানুষের হয়ে কথা বলতে গেছেন যে এত লেটে কেন। তখন যে ভঙ্গিমায় যেভাবে কথা বললেন এবং অপমান করলেন পঞ্চায়েত সদস্যকে, সেটা বিডিওরও কোথাও না কোথাও গায়ে লেগেছে। তিনি বলেছেন তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু সোনিয়া, ঘটনা যেটা ঘটলো, সরকারি দপ্তরে কাজের জন্য যেটা বলা যায় তাগাদা আসছে ডিএম থেকে, রাজ্য থেকে, সেখানে এভাবে একবার একটা মহিষাদল ব্লক 11টা জিপি নিয়ে, গ্রাম পঞ্চায়েত নিয়ে, খুব বড় পঞ্চায়েত সমিতি, একেবারে সুজিত কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। অভিযোগ যে ঠিক টাইম মতো আধিকারিকরা টাইম মতো অফিসে আসেনি, টাইম মতো তারা তাদের অভিযোগ বা করতে পারছে না। না, এই অভিযোগ সত্য নয়। আর তাছাড়া পঞ্চায়েত সমিতি যে সদস্য যদি তার জন্য কোনো কোয়ারিজ থাকে, সেটা আমাকে ফোন করতে পারে এবং ওই ফোন করার জন্য কোনো 10টা 5টা ব্যাপার নেই। এবং সবাই আমাকে ফোন করে, আমি প্রত্যেকটা ফোনই অ্যাটেন্ড করি। সে রাত্রি 10:30 11টা হলেও তারা ফোন করে, অ্যাটেন্ড করি। তো আমার মনে হয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলা দরকার আছে, উনি কেন বিষয়টা করলেন। কারণ ওনার যদি কিছু জানার থাকে উনি তো আমাকে ডাইরেক্টলি ফোন করতে পারতেন। অ্যাকচুয়ালি আমি এখানে 10:15 নাগাদ ঢুকেছি। তো প্রথমে একদম ফাঁকা ছিল, অনেক দেরিতে আস্তে আস্তে করে দুজন একজন করে আসলো। সেটা 11টার পরে। এখন 12টা, এখনো পর্যন্ত বিডিও স্যার নেই এবং অধিকাংশ টেবিল ফাঁকা আছে, আধিকারিকরা আসেনি। দীর্ঘদিন পুজোর পরে আজকে প্রথম অফিস খুলেছে, তাতেও কর্মচারীদের অনীহা, আসছে না এবং প্রত্যেকেই প্রায় 11টার পরে আসছে। এতে পাবলিক হ্যারাসমেন্ট পাচ্ছে এবং এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছে। লোকালয়ে 2 গন্ডারের লড়াই, দুর্যোগে দলছুট গন্ডারদের লড়াই। জলপাইগুড়ির শালকুমার গ্রামের এই ঘটনা। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত, তা বলার অপেক্ষা রাখে না। বন দপ্তর কি বলছে?
একদমই সোনিয়া, দেখো বন দপ্তর কিন্তু দীর্ঘক্ষণ এই যে 2 ঘন্টার যে একেবারে ধুন্ধুমাল লড়াই সেখানে তারা পাহারা দিয়েছে, কারণ কোনোভাবেই তারা যে 2টি গন্ডার সেই 2টি গন্ডারকে কোনো রকম বিরক্ত করতে চায়নি। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিধ্বস্ত জলদাপাড়া, একবারে বিধ্বস্ত জলদাপাড়ায় বাড়িঘর যেমন জলদাপাড়া জঙ্গল লাগোয়া এলাকার মানুষেরা হারিয়েছে, ঠিক তেমনিভাবে কিন্তু বন্য জন্তুরাও তাদের যে চেনা জায়গা, চেনা বাড়িঘর সেগুলো তারাও হারিয়েছে। সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে জঙ্গলের ভিতরে। ফলে স্বাভাবিকভাবেই এমনিতেই আতঙ্কিত রয়েছে বন্যপ্রাণ। এই আতঙ্কিত অবস্থায় কিন্তু বন্যপ্রাণকে বা 2টো গন্ডারকে কোনো রকম ভাবে বিরক্ত করা হয়নি। দীর্ঘক্ষণ পরে একা একাই কিন্তু এই যে 2 গন্ডার তারা কিন্তু আবার জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকে পড়েছে এবং এই জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢুকে পড়ার পর কিন্তু কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। সোনি। এই ছবি তো দেখলেন, এবার দেখাবো জোড়া দাঁতাল একেবারে রাজ্য সড়কে। মেদিনীপুরের পিরাকাটা রেঞ্জের এই ঘটনা। জঙ্গল লাগোয়া রাস্তায় হাতির দাপাদাপি। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, এই ছবি ভয় পাওয়ার মতোই। বেশ কিছুক্ষণ যান চলাচল নিশ্চয়ই ব্যাহত হয়েছিল, তারপর কি হলো, বন দপ্তর কি বলছে? একেবারে সোনিয়া, দেখো তুমি জানো ভালো করে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা জুড়ে সারা বছর ধরে কিন্তু হাতির যে তাণ্ডব, সেই তাণ্ডব চলে। আজও কিন্তু সেই ধরনেরই ঘটনা ঘটলো, যেখানে পিরাকাটা গোয়ালতোড়ের যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু দুটি দাঁতাল জঙ্গল থেকে বেরিয়ে রাজ্য সড়কের উপরে বেশ কিছুক্ষণ দাপাদাপি করলো এবং এই দাপাদাপির ফলে কিন্তু প্রায় 2 ঘন্টারও বেশি যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল ওই রাস্তায়। পরবর্তী সময়ে এলাকার মানুষ এবং বন দপ্তরের লোকেরা যারা ছিল তারা ওখানে ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা হাতিগুলিকে তাড়িয়ে জঙ্গলের মধ্যে ঢোকানোর পরেই কিন্তু যান চলাচল ওই রাস্তায় স্বাভাবিক হয়। সোনিয়া, দেখুন সেই সময়কার ছবি, কিভাবে জোড়া দাঁতাল রাজ্য সড়কে, আর তাতে সেখানকার মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে যায়, কারণ হাতির পিছনে তারা মানুষের, সে ছবিটাও আবার দেখা গেল। এসএসকেএমে ফেল, এইমসে পাশ, হাইকোর্টের নির্দেশে ডাক্তারি পড়ার ছাড়পত্র পান মালদার প্রশান্ত মণ্ডল, আর অবশেষে মালদা মেডিকেলে প্রশান্তর নথি জমা। লিপেশের কাছ থেকে আপডেট নেব। লিপেশ, দেখো, এর আগে প্রশান্ত মণ্ডল হাইকোর্টের নির্দেশে এবং এইমস থেকে ছাড়পত্র পাওয়ার পর মালদায় গত মাসের 18 তারিখে সে মালদা মেডিকেল কলেজে আসে বিভিন্ন কাগজপত্র, তার সমস্ত কাগজপত্র দেখাতে, এবং কাগজপত্র দেখাতে গিয়ে দেখা যায় যে তার এসসি সার্টিফিকেটে স্বাক্ষর ছিল না এবং এসডিওর যে এসডিওর স্বাক্ষর ছিল না, এবং এসডিওর স্বাক্ষর না থাকাতে সে অতঃপর তাকে বলা হয় যে এই স্বাক্ষর করা তার এসসি সার্টিফিকেটটা অবশ্যই লাগবে, এবং সে তৎক্ষণাৎ এসডিও অফিসে গিয়ে আবার দরখাস্ত করে, কিন্তু মাঝে পুজোর ছুটি হয়ে যাওয়াতে এই দরখাস্তগুলো আর ও জমা কাগজপত্রগুলো আর দেখাতে পারে না। আজ তার ছিল কাগজপত্র দেখানোর দিন এবং সমস্ত কাগজপত্র দেখানোর পর প্রশান্ত মণ্ডলের সমস্ত কাগজ আজকে সঠিকভাবে জমা পড়েছে এবং প্রশান্ত মণ্ডলকে জানিয়ে দেওয়া হয়েছে যে সে আগামীতে এমবিবিএস পড়তে পারবে, ডাক্তারি পড়তে পারবে, এবং প্রশান্ত মণ্ডল আমাদেরকে যেটা জানালো যে আগামী 10 তারিখে তার একটা লিস্ট বেরোবে এবং লিস্ট বেরোতে সে তারপরে ঠিক করবে 15 তারিখে পড়াশোনা শুরুর অপেক্ষা। আজকে ভেরিফিকেশনের জন্য আমি সাকসেস হলাম, কমপ্লিট পেপার কমপ্লিট, এখন ভালো লাগছে, এখন ডাক্তারি পড়তে পারবো। হাইকোর্টে আমার হয়েছিল যে আমাকে পিজি থেকে সার্টিফিকেট দেয়নি, তারপর আমি হাইকোর্টে কেস করেছিলাম, ওখান থেকে মুম্বাই এমসে পাঠালো, ওখান থেকে সার্টিফিকেট নিয়ে এসেছিলাম। ঝাড়গ্রামের বিনপুরে লক্ষ্মী পুজোয় মেলা। লক্ষ্মী পুজোর মেলায় জিলিপি নিলাম হচ্ছে। বিনপুরের হারদা অঞ্চলে জিলিপি নিলামের সেই ছবি আপনাদের দেখাবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের বিনপুরে। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, লক্ষ্মী পুজোর মেলায় জিলিপি নিলাম। একদমই লক্ষ্মী পুজোর যে মেলা, সেই মেলাতেই জিলিপি নিলাম, কারণ প্রতি বছরই এই যে লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজো কেন্দ্র করে বসে জিলিপির দোকান এবং এখানে
বেশ কয়েকটি দোকান বসে না, শুধুমাত্র একটি দোকানই বসে। কারণ এই জিলিপির যে মেলা, কারণ হচ্ছে এই লক্ষ্মী পুজোতে মাকে প্রসাদ হিসেবে তারা জিলিপি দেন, এবং তার সাথে এই জিলিপিকে কেন্দ্র করেই জেলার থেকে যেমন মানুষজন আসে, ঠিক তেমন দেশ বিদেশ থেকেও মানুষ আসে এই জিলিপি কিনতে। কারণ যেখানে এই এলাকার মানুষের প্রচলিত রয়েছে প্রতি বছরের মতো এবছরও সে ছবিটাই দেখা গেল। বেশ জিলাপির বাজার দর কত রয়েছে, আর কি কি দিয়ে বানানো হয় আপনাদের এই জিলাপি? চালগুড়ি আছে, ময়দা আছে, বিড়ি গুড়ি আছে, তিনটে জিনিস মিক্স করে। কতদিন পর্যন্ত থাকে আপনাদের এই জিলাপি? 21 দিন প্রায়। 21 দিন। ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েও অন্য রাজ্যে যায়, তার বাদ দিয়েও হয়তো বাইরেও যায়, আমাদের ইন্দ্রপ্রদেশেও যায়। খুশি ব্যাপার না, করি 15 বছর করছি জিলাপি ব্যাপার। মাঝে মাঝে 11 বছর করা হয়নি, 15 বছর আমার তো রান্না। বৈশিষ্ট্য বলতে মেনলি এখানকার বিখ্যাত হচ্ছে জিলিপি, ঠিক আছে। এই ধরুন আমি খাচ্ছি, জিলিপিটা খেতে খুবই সুস্বাদু, এমনকি এই জিলিপি খুবই মুচমুচে টাইপের, ঠিক আছে। এই জিলিপি 10-12 দিন পর্যন্ত থেকে যায়, 10-12 দিন থেকে বেশি দিন করে 1 মাস পর্যন্ত ভালো থাকে। যত ইয়ে হয়, যত পুরনো হয়, খেতে তত সুস্বাদু হয়। দিয়ে এই জিলিপি আমি শুনেছি নাকি বাংলাদেশ পর্যন্ত যায়।